অনেক বছর কেটে গেছে, স্কুলের সাথে আর কোনো যোগাযোগ নেই। স্কুলের সামন থেকে তেমন আর যাতায়াত হয় না, কিন্তু যখন স্কুলের সামনে থেকে যাই তখন অতীতের স্মৃতিগুলো ভিড় করে আসে আমার আকাশে। শেষবার যখন গেলাম দেখলাম বেশ কিছু পরিবর্তন হয়েছে। স্কুলের মেন গেট, স্কুলের রেলিং, আরও বেশ চোখে পড়ার মতো অনেক কিছুই। কিন্তু যা কখনোই পরিবর্তন হয়নি, বরাবরই রয়ে গেছে, তা হলো মৈতসদার পান্তুয়া, মোহন কাকুর ঝালমুড়ি এবং ফুচকা কাকুর টক ঝাল ফুচকা। তারপর যখন স্কুলের ভেতরে প্রবেশ করলাম দেখলাম পরিবর্তনের মাত্রাটা বেশ অনেকখানি। যেমন পছন্দের কিছু শিক্ষক শিক্ষিকা নেই, কারোর চাকরি জীবনের সমাপ্তি ঘটেছে, আবার কেউ বদলি নিয়ে চলে গেছে অন্য স্কুলে। স্কুলে ভর্তির সময় থেকে প্রায় 1 দশকের বেশি সময়ের অবসান ঘটে গেছে। তারপর স্কুলের ভেতরে ঢুকে বাঁদিকের বিল্ডিংয়ে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্র চোখে পড়ল সেই ক্লাসরুমটা, যেখানে রয়ে গেছে হাজারো স্মৃতি। বন্ধুদের সাথে মারামারি, টিফিন ভাগ করে খাওয়া, স্যারেদের অন্য নামে ডাকা, যা কখনো ভোলার নয়। এই সেই শ্রেণীকক্ষ যেখানে প্রথম বন্ধু বান্ধব, প্রথম মারামারি, প্রথম স্যারেদের নকল করে কথা বলা, প্রথম প্রেম, উফ, প্রথম সব কিছুই। শ্রেণীকক্ষে প্রবেশ করার পর দেখলাম পরিবর্তন করা হয়েছে সেই কাঠের চেয়ারটাও, সাথে সেই পুরনো বেঞ্চগুলোও নেই। অনেক খোঁজার পরেও দেখতে পেলাম না বেঞ্চে লেখা সেই গোপন নামগুলো, আরও দেখতে পেলাম না একে অপরের নামে লেখা সেই গালাগালগুলো। কিন্তু চোখে যেটা পড়ল সেটা দেখে আমার গাটা শিউরে উঠল। দেয়ালে এক কোণে লেখা একটা নাম। মনে পড়ে গেল প্রথম প্রেমের কথা। দেয়ালে লেখাটা এখনো রয়ে গেছে, সৌমাল্য প্লাস সুচেতা। যেটা লেখার জন্য অনেক বড় পানিশমেন্ট পেয়েছিলাম, 11 বছর পরও জল জল করছে লেখাটা। হ্যাঁ, সুচেতা, আমার কৈশোর জীবনের প্রথম প্রেম। না, প্রেম নয়, ভালোবাসা। তবে তার সাফল্য পায়নি। শুনছেন স্টোরি ফরএভারের বিশেষ নিবেদন, তাপস আদকের কলমে লেখা একটি মিষ্টি প্রেমের গল্প, পারবো না আমি ছাড়তে তোকে। সালটা ছিল 2012। তখন আমরা স্কুলের 2য় বছর। খুব কাছের একজন মানুষ ছিল সুচেতা। সমস্ত রাগ, অভিমান, কান্না, হাসি তাকে ঘিরেই। একে অপরের পছন্দের মানুষ ছিলাম আমরা। তারপর যেটা হয়, সেদিন স্কুলের বেলটা বেজে গিয়েছিল। তখন আমি স্কুলে পৌঁছাইনি। আসলে টিউশনি থেকে ফেরার পথে একটু দেরি হওয়ার কারণে প্রার্থনাটাও মিস করেছিলাম। তারপর এক্ষুনি স্যার চলে আসবেন। সৌমাল্য এখন এলো না কেন? ও কি আজ স্কুলটা মিস করলো? কিন্তু বাড়ি যাবার পথে কাল যেও বলে গেল আজও স্কুলে আসবেই। তারপর আমি ছুটতে ছুটতে ক্লাসে ঢুকলাম। বুঝতে পারছিলাম না সুচেতার সিটটা কোথায়। তারপর যখন ওর মুখের দিকে তাকালাম দেখলাম দেরিতে আসায় রাগ হয়েছে। তারপর যখন টিফিনের বেলটা বেজে গেল, কিরে মুখ ফিরিয়ে নিচ্ছিলি কেন আমার থেকে? ওই ওই, খবর কি তোর? আরে 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 চললি কোথায়? এই বলে ওর পিছন পিছন গেলাম বকুল গাছের তলায়। ওখানে ক্লাসের সবাই একসাথে বসে টিফিন করে থাকি। গায়ের ধার থেকে সরে বস, একদম কথা বলবি না আমার সাথে। এই এত রেগে আছিস কেন আজকে? আরে আরে হয়েছে কি, ওই টিউশন থেকে ফেরার পথে। থাক, এত সাফাই দিতে হবে না। এখন এটা খেয়ে আমাকে উদ্ধার কর। পরোটা আর আলুর দম দে দে, খুব খিদে পেয়েছে। কেন খেয়ে আসিস নি?
আরে না না, বললাম না দেরি হওয়ার জন্য ঠিক করে খাওয়া হয়নি। তুই তো জানিস তোকে ছাড়া আমি পেয়ার লাইনে দাঁড়াই না। এরপর থেকে সময় মতো স্কুলে আসবি, বুঝলি? আচ্ছা বাবা, তুই মায়ের মতো ভাষণ দেওয়া বন্ধ কর আর আমাকে খেতে দে। খাওয়া দাওয়া শেষ করে আমি ওকে বললাম, দেখ একটা কথা তোকে বলা হয়নি, ক্লাস 7-এ ওঠার পর বাবা আমার জন্য। বাবা তোর জন্য কি? আরে দেখ না, বাবা একটা ভালো হোস্টেল ঠিক করেছে, ওখানে আমাকে নাকি ভর্তি করবে, আর ওখানে নাকি এখানকার থেকে অনেক ভালো। চুপ কর, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর শোন, কাল থেকে নিজের টিফিন নিজেই আনবি। আরে আরে শোন শোন, চললি কোথায়? আরে আমি তো মজা করছিলাম। ও পেছনে ঘুরে চোখের জল মুছতে মুছতে বলল, এরকম কেউ মজা করে? আর কখনো এরকম কথা বলবি না। ওই দিন তো কোনো প্রকার কেটে গেল। তারপর একদিন টিফিনে খাওয়া দাওয়া সেরে বসেছিলাম দুজনে, আশেপাশে আরও অনেক বন্ধুরা ছিল। মাঠের মধ্যে কেউ ক্রিকেট খেলছিল, কেউ ফুটবল খেলছিল। হঠাৎ একটা বল এসে আমার কপালে লাগলো, রক্ত ঝরছিল আমার কপাল থেকে। আমি কপালের মধ্যে হাত দুটো চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে সুচেতাকে আমার পাশে দেখতে পেলাম না। আর দেখতে পাবোই বা কী করে, যারা ক্রিকেট খেলছিল ও তখন তাদের পেটাতে ব্যস্ত। বোধহয় আমরা তখন ক্লাস 8। কি রে, খেলার জায়গা পেলি না তোরা? আর বলটা গিয়ে সৌমা আনলোর কপালে লাগতে হলো। আরে দিদি, মারছো কেন? খেলতে খেলতে লেগে গেলে কি করব? ও তো তখনও ঝগড়ায় মত্ত, এদিকে আমার কপাল থেকে রক্ত ঝরে পড়ছে। ওকে থামানোর জন্য আমি শেষমেশ ওকে ডাক দিলাম, আরে সুচেতা, কি করছিস কি, এদিকে আয়। আমার ডাক পেয়ে ও তখন আমার দিকে এগিয়ে আসছে। ওদিকে পিছন থেকে তারা বলে উঠল, ও দিদি, আমাদের বলটা দিয়ে যাও। কি রে, এভাবে কেউ বাচ্চাদের সাথে ঝগড়া করে? ততক্ষণে ও আমার মাথাটা ধুয়ে দিয়েছে, রুমালটা মাথায় বাঁধতে বাঁধতে বলল, বাচ্চা মানে কি? ওরা তোকে মারবে আর আমি চুপ করে বসে থাকবো? মারের বদলা তো মারই হয়, তাই না? আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, এবার তুই ওদের বলটা দিয়ে দে। তো এমন অনেক ঘটনা হয়েছে যা বলে শেষ করা যাবে না। আসলে প্রিয় বন্ধু তো, তাই ওর সাথে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা খুব স্মরণীয়। এসব তো গেল স্কুলের মধ্যের ঘটনা, তারপর ধরুন না স্কুলের বাইরেও কত ঘটনা ঘটেছে। ছুটির দিনগুলোতে হতো যত জ্বালা। আসলে ওই দিনগুলোতে দুজনের একসাথে দেখা করা চাই, আর আশেপাশের কোনো ফলের গাছের আর কোনো নিস্তার থাকতো না। উফ, মনে আছে এখনো, একবার সে কি তাড়া খেয়েছিলাম দুজনে। সেদিন ছিল রবিবার, গিয়েছিলাম আম পাড়তে। খেয়াল করিনি গাছের মালিক বসেছিল লাঠি হাতে একটা ঝোপের আড়ালে। একটুর জন্য নিস্তার পেয়ে গেছিলাম। তারপর অনেকটা বড় হয়ে গেছি। তখন আমরা ক্লাস 12। গিয়েছিলাম নদীর ধারে, পিকনিক স্পটও বলা যেতে পারে। কোন দিন তা ঠিক মনে নেই, তবে শ্রাবণের কোনো একটা দিন হবে। তখন আমাদের সম্পর্কটা আর এই বন্ধুত্বের মধ্যে নেই, হয়তো আরও অনেকটা গভীর। সেদিন আমার পরনে ছিল একটা জিন্স আর কুর্তা, আর ওর পরনে ছিল একটা লাল রঙের সাধারণ চুড়িদার আর ওড়না। সাথে নিয়েছিলাম পপকর্ন, চিপস আর থামস আপ। আর ও তো বরাবরই টক ঝালের ভক্ত, টক শুনলেই জিভ থেকে একেবারে লাল পড়ে, তাই সাথে করে নিয়েছিলাম চুড়মুড়। তারপর এ কি, সব চিপস তুই খেয়ে নিলি? মেয়েদের বেশি চিপস খেতে নেই, তুই জানিস না? আচ্ছা, চুরমুর আমি একাই খাবো, একটুও দেবো না। না, তুই খাবি না। দেখ, ওসব খেলে মোটা হয়ে যাবি, আর তুই ওসব খাবি না। আমাকে কিছুই খেতে দিচ্ছে না, তোর সাথে আড়ি, কথা বলবো না, যা তুই। এই বলে ও মুখ ভার করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি ওর গালে হাত বুলিয়ে দিলে বললাম,
দেখ, এত ঝগড়া করিস না। ঝগড়া করে এত তাড়াতাড়ি আমি তোকে হারাতে চাই না। ও মুচকি হেসে বলল। পাগল একটা। সাথে সাথেই শ্রাবণের ঝাড়া ভিজিয়ে দিল পরিবেশটাকে। যে যেখানে ছিল সবাই আশ্রয় নিল কোনো দোকান বা রেস্তোরাঁর নিচে। আমি যখন উঠতে চাইছিলাম, ও আমার হাতটা ধরে টেনে বসে রইল। যাস না, বৃষ্টি ভেজা মুহূর্ত সবসময় আসে না। বৃষ্টি ভেজা কাপড়ে ওকে মানিয়েছে বেশ। লাল চুড়িদার যেন আরও লাল হয়ে উঠেছে, আর জল জল করছে ওর শরীর। একটা একটা করে জলের ফোঁটা ওর দাড়ি বেয়ে নিচে পড়ছে। তারপর আমার হাত চেপে ধরে বলল, তো বাড়িতে আমাদের কথা কবে জানাবি? জানিয়ে দেবো কোনো একদিন, চাপ নেই। কাকিমা আমাকে মেনে নেবে তো? আগে একটা ভালো কাজ পাই, তারপর আর আমাদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, আমাদের প্রথম কি হবে? ছেলে হবে নাকি মেয়ে হবে? যা, তুই আবার কি শুরু করলি? বল না রে, বল না বল না বল না। মেয়ে হবে। না না, ছেলে হবে। মেয়ে হবে বললাম তো। না না, ছেলে হবে। যখন আমার কথা শুনবি না তখন জিজ্ঞেস করিস কেন? আচ্ছা বাবা, ঠিক আছে, মেয়ে হবে। তো কি নাম রাখবি মেয়ের? সুস্মিতা। কেন? দেখ, আমার নাম সৌমাল্য, তুই সুচেতা, মানে দুজনের নামই স, তাই আমাদের মেয়ের নাম স থাকবেই, তাই সুস্মিতা। বাবা, এত ভাবিস তুই? না না, আর তোর কথায় পড়ছি না। বৃষ্টি থেমেছে, চল বাড়ি চল। এই বলে বাড়ি চলে এলাম। তারপর স্কুলও শেষ হয়ে গেল। আর কাজের উদ্দেশ্যে আমাকেও বাইরে যেতে হবে। ওদিকে তুই তাড়াতাড়ি ফিরে আসবি তো? এই পাগলি, কাঁদছিস কেন? আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো, আর আমাদের বিয়ের কথা সবাইকে জানাবো। এবার খুশি তো? এই বলে ও আমাকে জড়িয়ে ধরলো। তারপর ওকে টাটা বলে চলে গেলাম কাজের উদ্দেশ্যে। সত্যি বলতে কি, আমারও খুব একটা যেতে ইচ্ছে করছিল না ওকে ছেড়ে। তারপর ওখানে কাজের চাপে তেমন কথা বলা হয় না। রাতে ঘুমানোর আগে একটু ফোনে কথা হয়। কাজে যাওয়ার পর যখন 8 মাস পেরিয়ে গেল, হঠাৎ দেখি দুপুর নাগাদ 29 বার সুচেতার মিস কল। আসলে দুপুরে তো ফোন কাছে থাকে না। মিস কল দেখেই রাত 9টা নাগাদ ফোন করেছিলাম। ফোনটা বেজে গেল, কিন্তু কেউ ধরলো না। করেছিলাম বেশ কয়েকবার, তারপর থেকে আর ওই নাম্বারে ফোন ঢোকে না। ইচ্ছে ছিল 1 বছর পর বাড়ি ফিরবো, কিন্তু দেশে প্রবল মহামারীর কারণে কোনো শ্রমিক আর 2 বছর বাড়ি ফিরতে পারেনি। তাই আমারও আর দেশে ফেরা হলো না। সমস্ত যোগাযোগও বন্ধ হয়ে গেল। 3 বছর পর যখন বাড়ি ফিরলাম, খুব মনে পড়ছিল সুচেতার কথা। পাগলিটা নিশ্চয়ই খুব রেগে আছে, এতদিন কথা হয়নি, অনেক অভিমান নিয়ে বসে আছে নিশ্চয়ই। অবশেষে বাড়ি ফিরলাম। সুচেতার খোঁজ না পেয়ে সরাসরি ওর বাড়ি চলে গেলাম। তারপর, আরে সৌমাল্য যে, এসো এসো। কই গো, কোথায় গেলে? এই দেখো কে এসেছে, তোমার মেয়ের প্রিয় বন্ধু। কাকু, সবাইকে দেখছি, কিন্তু সুচেতা? উফ, কথায় কথায় যে ভুলেই গেছি, সুচেতার তো বিয়ে হয়ে গেছে 2 বছর আগে। কি কি অসুস্থ লাগছে নাকি? না, আমি ঠিক আছি। এই বলে সেদিন হাজারো কষ্ট বুকে চেপে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তেমন বলতে আর কিছুই নেই, আছে শুধু স্মৃতি। বন্ধুরা, কি গল্পের দুনিয়া হারিয়ে গেলেন? আমি কিন্তু হারাইনি। যেখান থেকে গল্প শুরু করেছিলাম, আমি কিন্তু এখন সেখানেই দাঁড়িয়ে, মানে সেই চুন খসে পড়া দেওয়ালটার সামনে। আর চোখের সামনে জল জল করে ভাসছে 11 বছর আগের লেখা সেই নামটি, সৌমাল্য প্লাস সুচেতা। তারপর এখন সুচেতার বিয়ের 3 বছর কেটে গেছে, আর কারোর সাথে তেমন যোগাযোগ নেই।
যাই হোক বন্ধুরা, অনেক বড় গল্প বলে ফেললাম। আজ একটু বেরোতে হবে, মানে একটা চাকরির ইন্টারভিউ আছে। সৌরভ এলেই একসাথে বেরোবো। ওই এলো বোধহয়। মা, আমি বেরোলাম। কিরে, প্রিপারেশন কেমন? হ্যাঁ, ভালোই। কাজটা বোধহয় এইবার হয়ে যাবে। আচ্ছা চল, বাকি কথা ইন্টারভিউ শেষে হবে। তারপর দুজন ইন্টারভিউয়ের জন্য বসে আছি। বিকেল 4টে নাগাদ আমার ইন্টারভিউ শেষ হয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি সৌরভের জন্য। তারপর 4:20 নাগাদ সৌরভ আসতেই টোটো ধরে রওনা হলাম দুজন। তারপর হঠাৎ দেখি এই সৌমাল্য, ওই মেয়েটা কে বলতো? সৌরভের এমন কথায় আমি চমকে উঠলাম। দেখলাম দূর থেকে একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে হেঁটে আসছে। পরনে রয়েছে একটা ধূসর কালো শাড়ি। বেশভূষা কিছুটা চেনা লাগছিল, কিন্তু কাছে আসতেই আমি থমকে গেলাম। পাশ থেকে সৌরভ বলে উঠল, কিরে সুচেতা, কেমন আছিস? আচ্ছা তোরা দুই বন্ধু গল্প কর, আমি একটু আসছি। হ্যাঁ, এই বলে সৌরভ দূরে কোথায় চলে গেল। তারপর আমি দেখলাম সুচেতা যেন শরমে মরে যাচ্ছে। কিছুতেই চোখ তুলে তাকাতে পারছে না আমার দিকে। কোনো প্রকারে ও বলল, কি রে, এখনো রেখে আছিস আমার উপর? আমি মুখ ঘুরিয়ে বললাম, রেগে থাকবো কেন? তুই আমার কে যে তোর উপর রাগ হয়ে থাকবে আমার? না না, কেউ না। তোকে একটা কথা বলার জন্য খুব খুঁজছিলাম। বল। সরি। তো বউ কেমন আছে? জানি না। কেন? বিয়ে করিনি তো, জানবো কিভাবে? কোলে কি ওটা তোর বাচ্চা? হ্যাঁ, আমার মেয়ে। আমি বাচ্চাটার গালে হাত দিয়ে বললাম, বাহ, ভারী মিষ্টি তো। কি নাম ওর? ওর নাম সুস্মিতা। সুস্মিতা? এই নামটা তো। হ্যাঁ, এই নামটাই। কথায় কথায় আমি খেয়ালই করিনি ওর বেশভূষা ছিল একটু সাধারণ। পরনে একটা কালো শাড়ি, হাতে কোনো শাখা পলা নেই, সিঁথিটাও ফাঁকা। মনের মধ্যে একটু সংকোচ হতে জিজ্ঞেস করলাম, তোর বর কেমন আছে রে? জানি না। কেন? বেঁচেই নেই তো জানবো কি করে? মানে? গত 6 মাস আগে ওর কার অ্যাক্সিডেন্ট হয়, ও মারা গিয়েছে। সে কি, তাহলে তুই এখন? হ্যাঁ, শ্বশুর বাড়িতে জায়গা হয়নি, এখন বাপের বাড়িতেই থাকি। ছাড়ো সব, অনেক কিছুই বললাম, আসি তাহলে। এই বলে ও ওখান থেকে চলে যেতে লাগলো। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় সৌরভ উপস্থিত। সৌরভ সবটাই জানতো, আর এতক্ষণ যা ঘটে যাওয়া সব ঘটনাও আমি সৌরভকে বললাম। সব শুনে সৌরভ বলল, সে কিরে, দেখ ভাই, অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে চলার নামই হলো জীবন। 3 বছর আগে যেটা করতে পারিসনি, আজ সেটা করে দেখিয়ে দে, আর প্রমাণ করে দে তুই একজন সত্যিকারের পুরুষ মানুষ। যা, আরে যা, আরে চলে গেল তো, যা। সৌরভের এমন কথা শুনে আমি ছুটতে থাকলাম সুচেতার পেছন পেছন। অনেকটা এগিয়ে গিয়েছে, তারপর একটু কাছে গিয়েই আমি, সুচেতা, সুচেতা দাঁড়া, সুচেতা, আর কত পালাবি? এখনো পালিয়ে পালিয়ে বেড়াবি? আমার এমন কথা শুনে সুচেতার 2 চোখ জলে ভর্তি। ও বলতে চাইছে অনেক কিছুই, কিন্তু কিছু বলে উঠতে পারছে না। যেন অনেক দিনের অভিমান অশ্রু হয়ে ঝরে পড়ছে ওর চোখ থেকে। আমি ওর 2 গালে হাত দিয়ে বললাম, আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, আর একসাথেই থাকবো। এ কথা শোনার পর ও আমার বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল।
আর আকাশটাও আজ শ্রাবণের ধারার মতো আমাদের ভিজিয়ে দিল। মনে আসে সেই পিকনিক স্পটে যেভাবে ভিজিয়েছিল, হ্যাঁ ঠিক তেমনই। বাচ্চাটার জন্য ব্যাগ থেকে ছাতা বের করে ছাতাটা সুচেতার মাথায় ধরলাম আর বললাম, তুই যত ইচ্ছে ভেজ, কেউ বারণ করেনি। আমার মেয়েটাকে তো বৃষ্টি থেকে বাঁচা। এই সর, আমাকে কোলে দে। পাগল একটা। গল্পটি লিখেছে তাপস সাধক। গল্পের সূত্রধর সৌম্যের চরিত্রে ছিল সন্দীপ ভান্ডারী এবং তার প্রেমিকা সুচেতার চরিত্রে ছিলাম আমি, সুদীপ্তা দে। পোস্টার ডিজাইনিং এবং ভিডিও এডিটিং করেছে তাপস সাধক। কেমন লাগলো তাপসের লেখা পারবো না আমি ছাড়তে তোকে? যদি আপনার জীবনের সাথে রিলেট করে থাকে তাহলে কমেন্ট সেকশনে বলে যেতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর গল্পটা শেয়ার করুন সেই মানুষকে যাকে আপনিও কোনোদিন ছাড়তে পারবেন না। বেশি বকবক করবো না, এখন আসছি, কথা হচ্ছে পরের গল্পে। আর হ্যাঁ, স্টোরি ফরএভার সাবস্ক্রাইব করেছেন তো? না করলে কিন্তু করে দিন প্লিজ, আপনাদের সাপোর্ট ভীষণ জরুরি। ধন্যবাদ, ভালো থাকবেন।